একদিকে 20শে জানুয়ারি দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 76তম প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা অর্থাৎ নিরাপদ এবং শক্তিশালী ভারতের বার্তা দিয়েছে কুচকাওয়াজ। এবং এই সামগ্রিক সমস্ত কিছুর বিষয়ে কোথাও একটা নিরাপত্তা নিয়ে যখন উদ্বিগ্ন সমস্ত মহল, সেই সময় শপথের পর ট্রাম্প এবং মোদির কথোপকথন, সেক্ষেত্রে ভারত আমেরিকার একজোট হওয়া ঘুম কাটছে মোহাম্মদ ইউনূসের? এই প্রশ্নই আজ প্রাসঙ্গিক, কারণ প্রায় 20 মিনিট ধরে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ দুই রাষ্ট্র প্রধানের, যৌথভাবে কাজ করবার শপথ। আবার ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন কি নরেন্দ্র মোদী, সেই সম্ভাবনা প্রবল হচ্ছে। অর্থাৎ ফোন আলাপের পর এবার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। আর এখান থেকেই যে প্রশ্ন আরো দৃঢ় হচ্ছে, কারণ ট্রাম্প মার্কিন মসনদে বসা থেকে শুরু করে কোথাও একটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও পট পরিবর্তন হতে পারে। মোহাম্মদ ইউনূস তিনি কোণঠাসা হতে পারে, এই প্রশ্নগুলো যখন আসছিল, তখন এই মুহূর্তে বাংলাদেশের এক প্রকার শত্রু শক্তি হয়ে ওঠা ভারত, তার সঙ্গে আবার আমেরিকার এই একজোট হয়ে যাওয়া, তা কি ইউনূসের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার? আমেরিকার কোপে ফের বাংলাদেশ। 22শে জানুয়ারি ঢাকার গোপন বৈঠকে নজর গোয়েন্দাদের, আর গোপন বৈঠকে সেই তথ্যই সিএনএর হাতে। আমরা আরো বিস্তারিত এই গোটা বিষয় নিয়ে জানবার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে যে ছবিগুলো বারংবার স্পষ্ট হচ্ছে। নিউজরুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে জিরো আওয়ারে। সত্যজিৎ, একদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আলাপ, কথোপকথন হওয়া প্রায় 20 মিনিট। অন্যদিকে আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশে মার্কিন অনুদানে চলা যে বেসরকারি সংস্থাগুলো বা যে চুক্তি হয়েছিল মার্কিন উন্নয়ন সংস্থার সঙ্গে, সেই চুক্তিগুলো ইতিমধ্যেই স্থগিত রাখবার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প সরকারের তরফ থেকে। অর্থাৎ এক প্রকার কোপ পড়তে শুরু করেছে বাংলাদেশে। কিন্তু এই কথোপকথন, ট্রাম্প মোদীর কথোপকথন কি ঘুম কাটছে ইউনূসের? দেখো, একদমই তাই। তুমি যে তথ্য জানাচ্ছিল দর্শকদের, এটাকে বলে নতুন করে ভাবার কিছু নেই যে আমেরিকা এবং ভারত তারা জোটবদ্ধ হতে চলেছে। তুমি যে তথ্য জানাচ্ছিলে দর্শকদের, যে গত রাতেই বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্রনায়কের মধ্যে দীর্ঘ সময় ফোনে কথা হয়েছে, এবং তারপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, যেটি হাতে হাতে ঘুরছে। সেই পোস্টে তিনি সরাসরি ঘোষণা করেছেন কি, যে দুটি দেশ, বিশ্বের 1 নম্বর শক্তিশালী রাষ্ট্র অবিসংবাদিতভাবে আমেরিকা, এবং এশিয়ার অন্যতম যাকে বলা হয় যে শক্তিশালী বা শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বেরও ভারত, এই দুটি দেশ তারা শান্তির জন্য এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে এবং অন্যান্য অনেকগুলো ক্ষেত্রে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। এরপরই যে বিষয়টা নিয়ে সংশয় ছিল যে ফেব্রুয়ারিতে ফ্রান্সে যাচ্ছেন নরেন্দ্র মোদী, সেখানে একগুচ্ছ তিনি চুক্তি রূপায়িত করবেন, তার মধ্যেই যে সুসংবাদটা এসে পৌঁছে গেল, যে তথ্য আপাতভাবে সামনে এসছে, সরকারিভাবে কিছু হয়তো পরেই সময় চলে আসবে, সেই বিষয়টি হলো যে ফেব্রুয়ারি মাসেই নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে যাচ্ছেন, এবং এটাই সম্ভাবনা তীব্র হয়েছে। এবং ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে গিয়ে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা সামনাসামনি মুখোমুখি। এই যে সন্ত্রাস, এই যে সুরক্ষা, এই যে বিভিন্ন দেশগুলোর যে বিভিন্ন ধরনের সন্ত্রাসকে সমর্থন করে উপরে ভদ্রতার একটা পর্দাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো উন্মোচিত হবে, এবং একগুচ্ছ সামরিক চুক্তি বা অন্যান্য ব্যবসায়িক চুক্তিও হতে পারে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে মার্চ মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আসছেন ভারতে, এবং পুতিন ভারত সফরে আসলেও একগুচ্ছ চুক্তি রূপায়িত হবে। যখন ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর দেশের রাষ্ট্রনায়কের তরফ থেকে আমরা ফোন আসছে আমাদের কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফোনে কথা বলছেন, দুটি দেশ একেবারে উন্নয়নের কথা ভাবছে, বলছে, এরকম একটা ছবি, তখন আমাদের পশ্চিম দিকের যে হিংসুটে প্রতিবেশী পাকিস্তান, তার ছবিটা একটু দেখিয়ে দিই কী হয়েছে। গত রাতে ওদের কাছে ফোন আসেনি, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কোনো ফোন ডোনাল্ড ট্রাম্পের তরফে এখনও পাননি। কি পেয়েছেন?
পাকিস্তানের মানুষ আবারও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। কোথায় শব্দ শুনতে পেয়েছে? কালকে ব্যাক টু ব্যাক দুটো বিস্ফোরণ পাকিস্তানে হয়েছে। প্রথমটা বালুচিস্তানে, পরেরটাও বালুচিস্তানে হয়েছে। এবং বালুচিস্তানের গুলিস্তান যে প্যারামিলিটারি ফোর্স আছে, যেটাকে লোকালি বলা হয় কিলা আবদুল্লাহ বলে একটা অঞ্চল আছে, সেখানে ব্যাপক বিস্ফোরণ। পাকিস্তানের সামরিক বাহিনীর ঘাঁটিতে তছনছ অবস্থা, জ্বলছে, খণ্ড বিখণ্ড হচ্ছে পাকিস্তান। আবারও বলছি যে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এই সমস্ত প্রদেশগুলো হয়তো অদূর ভবিষ্যতে একে একে পাকিস্তান থেকে বেরিয়ে যাবে। আর রাখার মতো অবস্থা বা রাখার মতো শক্তি কোনোটাই পাকিস্তানের হাতে এই মুহূর্তে নেই। এবং তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে যে বাংলাদেশ, যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, যারা খেতে পর্যন্ত বাংলাদেশটা বিক্রির দশা, বিভিন্ন দেশে গেলে এখন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় পাকিস্তানিদের, তাদেরকে নিয়ে ব্যবসার স্বপ্ন দেখছে একটি প্রায় প্রদীপ নিপতে বসা দেশ বাংলাদেশ। সেই দেশে কি হয়েছে? আইএসআইয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা বলছি যে আইএসআইয়ের সঙ্গে আমরা গতদিনই বলেছিলাম যে আইএসআইয়ের সঙ্গে জিএম কাদির, জাতীয় পার্টির যিনি দায়িত্বে রয়েছেন, তার বৈঠক হয়েছে। আজকে বলছি হ্যাঁ, বৈঠকটা হয়েছে। সেই বৈঠকের যে তথ্য, অর্থাৎ জাতীয় পার্টির যিনি সর্বাধিনায়ক জিএম কাদির, হুসেন মোহাম্মদ এরশাদের পার্টি, সেই এরশাদের পার্টির সঙ্গে আইএসআইয়ের কর্তাদের বৈঠক হয়েছে। যখন ভারত ডোনাল্ড ট্রাম্পের তরফে ফোন পাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন সফরে, তখন বাংলাদেশ আর একটা দেউলিয়া দেশ পাকিস্তানের সঙ্গে বসে সন্ত্রাসের ছক তৈরি করছে। ছকটা বলে দিচ্ছি আমরা। দেখবে 21 তারিখে এই মোহাম্মদ ইউনুস তিনি প্রায় সটকে পড়লেন দেশ থেকে, তিনি প্রায় পালিয়েই গেলেন। 22 তারিখে একটা বৈঠক হলো ঢাকায়, এবং সেটা ঢাকার গুলশানে বৈঠকটা হলো। আমরা বলে দিচ্ছি যে গুলশানের যেখানে বৈঠক হয়েছে, রোড নম্বর, ঢাকার গুলশান রোড নম্বর 71-71 বৈঠক হয়। জিএম কাদিরের সঙ্গে আইএসআই কর্তারা বৈঠকে বসেন। বৈঠকের যে গিফট ছিল, গিফটটা কী ছিল? জিএম কাদির একটা গ্রিলড কাবাব, অর্থাৎ আস্ত খাসি তিনি নিয়ে যান, অর্থাৎ সেটাকে গ্রিলড করা হয় এবং সেটি কেনা হয়েছিল। আমরা বলে দিচ্ছি নির্দিষ্টভাবে এই যে বৈঠকটি হয় সেটা ঢাকার আল রাজ্জাক বলে একটি হোটেল কাম রেস্টুরেন্ট আছে, সেখান থেকে গ্রিলড কাবাব নেওয়া হয়েছিল। এবং তার পাশাপাশি আমরা বলবো যে বগুড়া দই গেছিল, এবং সেই বৈঠকে নির্দিষ্টভাবে আমরা নাম পেয়েছি, কিন্তু অনেকগুলো করে নাম বলছি না। 2 কলেজের তরুণী গেছিলেন, এবং একজন তরুণী তিনি সেখানকার ইডেন কলেজের স্টুডেন্ট, তারাও ছিলেন এই বৈঠকে। এবং সেখানে নির্দিষ্টভাবে জিএম কাদির একটি মাইক্রো বাসে করে যান এবং ওই 2 তরুণী যান প্রাইভেট কারে। সেই বৈঠকে স্থির হয় যে ইউনুসকে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ মৌলবাদী বা ক্রিমিনালদের দিয়ে তো আর সামনে রাখা যায় না, সারা বিশ্বের কাছে একেবারে সেখানে বাজেয়াপর হয়ে যাবে। তাই মোটামুটিভাবে যার আপাতভাবে একটা চেহারা আছে বা আপাতভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি আপাতভাবে তাকে রাখতে হবে। তাই ইউনুসকে আবার নিয়ে আসা হোক, এটা স্থির হয়। জিএম কাদির সেই বৈঠকে পাক কর্তাদের অ্যাসিওর করেন যে যদি এই মিটিংয়ের পরে এই জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে তারা কার্যত পাকিস্তানের গোলাম হয়ে থাকবে, এবং ইউনুসকে নিয়ে তারা এই বৈঠকটি তারা সেই পার্টিরা গঠন করতে চাইছেন। এবং আমরা জানিয়ে দেবো যে এই যে নির্দিষ্টভাবে বৈঠকের পর আইএসআই কর্তারা কোথায় কোথায় গেছিলেন, তারা 9টা জায়গায় গেছিলেন বাংলাদেশের। আমরা জায়গাগুলোর নাম বলছি তিথি। আইএসআই কর্তাদের সঙ্গে স্থানীয়ভাবে সেখানকার সেনার একাধিক, বাংলাদেশ সেনার একাধিক অফিসার ছিলেন। তারা কক্সবাজার, উখিয়া, টেকনাফ, নাগদার সুর, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, শেরপুর, জামালপুর এবং দিনাজপুর, এই জায়গাগুলো আইএসআই কর্তারা তারা পরিদর্শন করেন। যে তথ্য গোয়েন্দা রিপোর্ট, কারণ এই যে বৈঠকটি হয়েছে আইএসআই কর্তাদের সঙ্গে জিএম কাদিরের, এই বৈঠকের প্রতি নজর রয়েছে গোয়েন্দাদের। এই বৈঠক থেকে স্থির হয়েছে বাংলাদেশের পরবর্তী যে ইসলামীকরণী বলো, মৌলবী বা যে মৌলবাদ, এই মৌলবাদের যে আখড়ায় পরিণত করার যে ব্লু প্রিন্ট, সেটা তৈরি করা হয়েছে। এবং এই বৈঠকে স্থির হয়েছে যে অংশগুলোর কথা আমরা বললাম, সেই অংশে 67টি শিবির পাকিস্তান তৈরি করবে জামাতের সঙ্গে এবং হুজির সঙ্গে মিলে। এবং গোটা বিষয়টি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান তিনি লিড করছেন। এই মুহূর্তে ওয়াকুরুজ্জামান অনেকটাই পেছনে পড়ে গেছেন। ফাইজুর রহমানের নেতৃত্বে এই সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী যে শিবিরগুলো, সেগুলোকে তৈরি করা হচ্ছে। এবং তোমাকে বলবো যে তথ্য, বাংলাদেশের যে সমস্যা আরও বাড়বে, কারণ আরাকান আর্মি গতকালই একটি পোস্ট করেছে সোশ্যাল সাইটে এবং তাদের নিজস্ব টিভি চ্যানেলে। সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যে 4টি জায়গা, কক্সবাজার রয়েছে এবং একই সঙ্গে
তোমাদের জায়গাটা বলে দেবো, কুটুপালং বলে একটা অংশ আছে, সেখানে নির্দিষ্টভাবে এই রোহিঙ্গা জঙ্গিদের একজোট করছে আইএসআই এবং ডিজিএফআই, বাংলাদেশের যে গোয়েন্দা শাখা রয়েছে, এবং তারা করে সত্যজিৎ, এখান থেকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, অর্থাৎ একদিকে যেমনটা তুমি বাংলাদেশে এই মুহূর্তের পরিস্থিতি বর্ণনা করছিলে, তাতে যথেষ্ট অস্থিরতা, অচলাবস্থা এবং ইসলামিক কান্ট্রি হওয়ার জন্য বাংলাদেশে যা যা করবার প্রয়োজনীয়তা রয়েছে, পাকিস্তানের হস্তক্ষেপে এই গোটা পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে। অন্যদিকে ভারতের সঙ্গে আমেরিকার একজোট হওয়ার কথাও নতুন নয়, তবে নতুন করে ফোন আলাপ তা যথেষ্ট ভাবাচ্ছে ইউনূসদের। এই প্রশ্ন যখন আমরা তুলছি, তখন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আমি রাজাগোপাল বাবুকে স্বাগত জানাবো আজকের জিরো আওয়ারে। সত্যজিৎ, রাজাগোপাল, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন যে এই আমাদের যে সাবকন্টিনেন্ট বলুন বা এই এশিয়ার মধ্যেই বলুন, ডোনাল্ড ট্রাম্প তাকে কার্যত বন্ধু প্রতিম বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী, এবং তার সঙ্গে সন্ত্রাস নিয়ে, সুরক্ষা নিয়ে কথা হচ্ছে গত রাতেই, সেটা তো হাতে হাতে ঘুরছে এই মুহূর্তে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে নরেন্দ্র মোদী ফ্রান্সের পাশাপাশি আমেরিকা সফরে যাওয়ার সম্ভাবনা তীব্র হয়েছে, এবং মার্চেই ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারত সফরে আসতে চলেছেন। এবং যখন ভারত বিশ্বের রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলে, উন্নয়নের কথা বলছে, ডেভেলপমেন্টের কথা বলছে, তখন দেউলিয়া দেশ পাকিস্তানের সঙ্গে বসে ঢাকার গুলশানে গোপন বৈঠক করছে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা, দেশটাকে আরও কত কট্টর জঙ্গিবাদে পরিণত করা যায় এবং দেশটাকে অন্ধকারে নিয়ে যাওয়া যায়। কতটা বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশ এই পদক্ষেপ থেকে? হ্যাঁ, দেখুন যে ভবিষ্যতে কি হচ্ছে আপনি অনেক জানালেন, পুতিনের সঙ্গে, ফ্রান্সের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকা সফর, কিন্তু যেটা সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ, ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রবাহো সুবিয়ন্তে, তিনি দেখুন পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান দেশ, সব মানে জনসংখ্যার দিক থেকে, তাদের যিনি প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাহো, উনি কিন্তু আমাদের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন প্রধান গেস্ট হিসেবে। আমরা দেখেছি ইন্দোনেশিয়ান কন্টিনজেন্ট সেখানে এসেছে, পরিবেশন করেছে, বুঝেছেন। এখন ইন্দোনেশিয়া আমাদের থেকে ডিআরডিও যে সমস্ত ব্রহ্মোস তারা কিনছে, বোঝাই যাচ্ছে যে ভারত কোন জায়গায় আছে। আর একটা খবর, সেটাও যেটা ঘটে গেছে, চীনও কিন্তু ভারতের যে ব্যাপারটা বুঝতে পারছে, শক্তির কথাটা বুঝতে পারছে, তারাও কিন্তু বলছে আমাদের সঙ্গে যে ডিরেক্ট এয়ারলাইন্স গুলো বন্ধ হয়ে গেছিল সেটা চালু হচ্ছে। আমরা দেখেছি যে মানস সরোবর, কৈলাস মানস সরোবর যাওয়া শুরু হচ্ছে, এবং একই সঙ্গে আমরা দেখলাম যে চীন অনেক ধরনের ভাবনা চিন্তা করছে ভারতের সঙ্গে কি করে আবার নতুন করে বন্ধুত্ব ফিরে আসা যায়। এই জায়গায় আপনাকে বিরত করব, আমাদের একটা ছোট্ট বিরতিতে আসবো। একদমই ঠিক, তিথি রাজাগোপাল সঙ্গে আছেন এবং আমরা এই বিরতির পরে এই আলোচনায় আবার ফিরে আসছি। একেবারে সত্যজিৎ, যে ছবিগুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, ফিরে এলাম বিরতির পর, সরাসরি আলোচনাতে নজর রাখবার চেষ্টা করবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় যেমন আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে সরাসরি, অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল বাবু রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, একদমই রাজাগোপাল যে তথ্য জানাচ্ছিলেন একদম সঠিক, কারণ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তিনি ছিলেন আমাদের প্রজাতন্ত্র দিবসে, এবং বলে রাখা ভালো যে এই যে নির্দিষ্টভাবে তাদের যে বন্দরে আমাদের সামরিক ঘাঁটির ব্যাপারে কথা হয়ে রয়েছে, আমাদের থেকে তারা ব্রহ্মস যে ক্ষেপণাস্ত্র তারা নিচ্ছে এবং সামরিকভাবে আমরা ভীষণভাবে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি, সেই তথ্য রাজাগোপালবাবু জানাচ্ছিলেন। রাজাগোপালবাবু, আপনি যে তথ্য জানাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন যে পরিস্থিতিতে সারা বিশ্ব ভারতকে কাছে পেতে চাইছে, হ্যাঁ, সেমনি জায়গায় আমাদের একেবারে প্রতিবেশী যারা আমাদের যাদের স্বাধীনতা হয়তো হতো না, সেই বাংলাদেশ ভারত বিরোধিতায় নেমেছে, এবং ভারত বিরোধিতা করতে গিয়ে তারা সেখানকার হিন্দুদের মনে করছে সিম্বল অফ ভারতের তারা একটা প্রতীক, তাদের উপর আক্রমণ করছে। কি নির্বুদ্ধিতার দিকে তারা যাচ্ছে এটা পরিষ্কার। এবং আমরা দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওই আমেরিকার টাকা নিয়ে ফুর্তি করে বেড়াবে বিভিন্ন দেশ চলবে না। অনেক দেশকে একেবারে ইউএসএআইডি সমস্ত টাকা 90 দিনের জন্য বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশ তার মধ্যে আছে, আমরা দেখেছি। এবং বিরাট অঙ্কের টাকা আমেরিকার সাহায্য যেগুলো পেত, এমনকি রোহিঙ্গিয়া রিফিউজিদের জন্য যে টাকা ছিল সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে যে বাংলাদেশের যে আর্থিক অবস্থা হতে পারে, যে তাদের বৈদেশিক মুদ্রা ভান্ডার একেবারেই তলানির দিকে রয়ে গেছে, 24-25 বিলিয়ন ডলার আছে, এবং প্রায় $4 বিলিয়ন তাদের প্রত্যেক মাসে ইম্পোর্ট করতে খরচা লাগে, অর্থাৎ 4-5 মাস ম্যাক্সিমাম চলতে পারে যদি এক্সপোর্ট ঠিক মতো না হয়। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন,
যাদের অর্থনৈতিক অবস্থা এরকম একটা প্রায় মানে শ্রীলঙ্কার মতন ক্রাইসিস। শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম তাদের 2 কোটি দেশ, তাতেই তারা নাজেহাল অবস্থা। বাংলাদেশ 17 কোটি দেশ। বোঝাই যাচ্ছে এমন এক সময় ভারতের সঙ্গে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। ভারতকে তারা মনে করছে তাদের পরম শত্রু, যে কোনো দিন তারা ভারত লুটে নেবে। এই জায়গায় যখন দাঁড়িয়েছে আর্থিক অবস্থা, জিনিসপত্রের দাম থেকে শুরু করে ছাত্র বিদ্রোহ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র বিদ্রোহ শুরু হয়ে গেছে, এবং এই বিদ্রোহ সর্বত্র হয়তো কৃষক শ্রমিক সর্বত্র ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা আপনি বাংলাদেশ পাকিস্তানের কথা বললেন, এরা ভারতের কাছে ছিল, বন্ধুত্ব করলে খুব তাড়াতাড়ি আমরা তাদের সাহায্যে আসতে পারতাম। এখনো আমরা কিন্তু ভারত থেকে কোনো যোগান সেভাবে বন্ধ এখনো করিনি। তো যাই হোক, ভারতকে কাছে পেয়েও যারা বুঝলো না, যেটা আপনি বলছিলেন, যেটা আমরা দেখছি সুদূর ইন্দোনেশিয়া থেকে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসছে, আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে টেলিফোন করছেন। চীনও বুঝতে পারছে আমার ভারতকে সাথে রাখা প্রয়োজন, এবং ফেব্রুয়ারিতে তো কোয়াডের সম্মেলন হওয়ার সম্ভাবনা আছে। এবং বুঝেছি না, ভারত কি শক্তি সেটা বোঝাবার দরকার লাগে না। যারা আস্ফলন করে লোকাল অডিয়েন্সকে খুশি করতে চায় আমরা যে কোনো দিন ভারত আক্রমণ করবো, তারা বুঝে উঠতে পারছে না ভারতের সৈক্য কত, ভারতের গুরুত্ব কত। আরেকটা তথ্য আপনাকে জাস্ট জানানোর চেষ্টা করব যে বিষয়টা আমরা জানতে পারছি, আরও একটি বিপদ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। কারণ গতকালই আরাকান আর্মি তারা সোশ্যাল সাইটে পোস্ট করেছে, কারণ কুটুপালং অঞ্চল কক্সবাজারের আশেপাশেই সেখানে রোহিঙ্গাদের 4টি শিবির তৈরি করে তাদের ট্রেন করা হচ্ছে এবং আইএসআর মদতে এই তথ্য আরাকান আর্মি জানতে পেরেছে। এবং রিসেন্টলি জুমটার সঙ্গে আরাকান আর্মিদের একটা সমঝোতার পথ তৈরি হয়েছে। এরপর আরও একবার আরাকান আর্মি ঠিক 1 মাস আগের মতো একটা স্ট্রাইকে যেতে পারে এবং তারা আবার কক্সবাজারে বা টেকনাফে তারা গিয়ে একটা আক্রমণ চালাতে পারে এবং সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেটা হলে বাংলাদেশের পক্ষে কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয়। ঠিকই দেখুন, মানে আপনি দেখেছেন জুনটা মানে রাখাইন স্টেটে যেটা আরাকান, সেখানে বোম্বিং করেছে। এখনো যে সমস্ত রোহিঙ্গা এলাকা আছে, রোহিঙ্গা টেররিস্টরা যেখানে থাকছে সেখানে বম্বিং করেছে, একেবারে মানে সিলেক্টিভ বম্বিং, স্ট্র্যাটেজিক বম্বিং তারা করেছে। এবং আপনারা যেটা জানাচ্ছেন যে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গারা, সেখানে তো রোহিঙ্গা সালভেশন আর্মি যথেষ্টভাবে আর্মড হয়ে আছে বাংলাদেশের নানানভাবে সহায়তায়। এখন এরা যদি আরাকান আর্মির পেছনে লাগে কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা হতে পারে। আরাকান আর্মি দেখুন, ভারতের মধ্য দিয়ে তারা তাদের যে সমস্ত জিনিসপত্র দরকার ইন্ডিয়া গভর্নমেন্ট মোটামুটি ভাবে তাদের দিয়ে যাচ্ছে যোগান, তাদের কোনো যাদের রেগুলার প্রভিশনসে কোনো অসুবিধা নেই। এখন এই যেটা আপনি জানাচ্ছেন রোহিঙ্গা সালভেশন আর্মি বা তাদের লোকেরা এখন যদি কোনোভাবে আরাকান আর্মিকে আক্রমণ করে, হয়তো চট্টগ্রাম বাংলাদেশের বেশি দিন হয়তো থাকবে। যাই হোক, থাকবে না। একটা প্রশ্ন আসছে আপনার কাছে, ভারতের জন্য একটা সফলতার খবর আপনাকে জানিয়ে রাখবো। যে বিষয়টা সেটা হলো যে এই যে ব্যাঙ্গালোরে 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত যে এয়ার শো হতে চলেছে এবং তাতে হেলেঙ্কা যে এয়ার বেস রয়েছে, সেখানে বিশ্বের তাবড় দেশ তারা তাদের সমস্ত সমরাস্ত্র নিয়ে আসছে। এবং এই ফেব্রুয়ারি মাসেই যে সমরাস্ত্রের যে এক্সিবিশন হবে, সেখানেই সম্ভবত যে আগাম তথ্য আসছে 5th জেনারেশনের এয়ারক্রাফট সুখোই 57 সেটা ভারতের হাতে আসতে চলেছে 36টি। একই সঙ্গে এম্বেরার C390 এইটা আসতে চলেছে। এটা একটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ারক্রাফট। এই সমস্তগুলো আমাদের হাতে আসতে চলেছে। এবং পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা চাইনিজ এয়ার ডিফেন্স, সেখানে স্ট্রেলথ প্রযুক্তি বা 5th জেনারেশনের এয়ারক্রাফট যখনই ভারতের হাতে চলে আসবে, তখন পাকিস্তান চোখের সর্ষে ফুল দেখবে কতটা আরও বেশি ক্ষমতাধর আমরা হয়ে উঠব। হ্যাঁ দেখুন, মানে ভারতবর্ষের সামরিক যে শক্তি সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না। আপনারা বারবার ফায়ার পাওয়ার ইন্ডেক্স নিয়ে কথা বলেছেন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পৃথিবীর চতুর্থ শক্তি। এবং আমাদের এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট নন রাশিয়ান অস্ত্রের উপর নির্ভরশীল নয়। আমরা নিজেরা আমাদের DRDO বেসড আমরা রিসার্চ করি, আমরা আমাদের টেকনিক তৈরি করছি, প্রযুক্তি তৈরি করছি, আমরা নিজেদের অস্ত্র তৈরি করছি এবং বিক্রি করছি। ব্রাম্বাস কিন্তু সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশ, আমরা এর আগে দেখলাম ফিলিপিন্স কিনেছে, ইন্দোনেশিয়া কিনছে, ভিয়েতনাম কিনতে যাচ্ছে। আমাদের অস্ত্র কিন্তু এখন সারা বিশ্বে, আমরা কিন্তু একদিন হয়তো আসবে যেদিন আমরা হয়তো পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি নেশন হতে পারে। সেই জায়গায় আমরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। আমাদের অতীতে যারা শাসক ছিলেন তাদের খালি কি করে সোভিয়েতের উপরে ভরসা করা যায়, এখান থেকে জিনিস কিনে বোফোর্সের মতন জিনিস কিনে বা কি করে কিকব্যাক পাওয়া যায়, এই ধান্দাই ছিল। কিন্তু এখন ভারতের যে শাসক বা এসছে,
ভারতকে তারা শক্তিশালী করতে চায় এবং কোনো আমরা দেখিতে কোনো আক্রমণ ভারত কোনোদিন করেনি অন্য দেশের উপর, কোনোদিন করবে না। কিন্তু ভারতের শক্তি ঠিক। তার শক্তিটাই বলে দেয়, যার শক্তি আছে সবাই তার কাছে মাথা নত। ঠিক একদমই তিথি যে কথা রাজা বলছিলেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে 5th জেনারেশনের এয়ারক্রাফট আসছে, সেই সময় জঙ্গি আক্রমণে কার্যত পাকিস্তানের পঞ্চত্ব প্রাপ্তি হওয়ার জোগাড়, এবং পাকিস্তান অর্থাৎ মৌলবাদী দেশটির বি টিমে পরিণত হয়েছে বাংলাদেশ। একদমই তাই। সেক্ষেত্রে সত্যজিৎ, অবশ্যই আলোচনা অনেক দূর বিস্তৃত, কারণ পরবর্তীতে প্রত্যেকটা দেশের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, বা ভারত আমেরিকার এই একজোট হওয়া, ট্রাম্পের মসনদে বসার পর থেকে আবারও একজোট হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকরণের সাফল্যে ইউনূসের পায়ের তলার মাটি কতটা নড়বড়ে হতে চলেছে সবটাই সময় সাপেক্ষ। তবে আজকের জিরো আওয়ার আলোচনা যেহেতু এখানেই শেষ করতে হবে, আমি রাজাগোপাল বাবুকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজ রুম থেকে সরাসরি। আর পরবর্তীতে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে, আপনাদেরও নজর থাকুক ক্যালকাটা নিউজ।